ক্লাসে পিরিয়ডিক টেবিলের বিভিন্ন ব্লক ভিত্তিক যে মৌলগুলো আছে, যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এই এলিমেন্টগুলোর কমন প্রপার্টিজ সম্পর্কে ডিসকাস করব। কমন প্রপার্টিজ বলতে এক একটা গ্রুপ অনুযায়ী প্রপার্টি আলাদা হয়। যেমন গ্রুপ 1 বা গ্রুপ 2 এস ব্লক যেটা আমরা বুঝি, তো গ্রুপ 1 এর এলিমেন্টের সঙ্গে গ্রুপ 2 এলিমেন্টের প্রপার্টি কিছু মিল আছে, আবার অনেক অমিলও আছে। তেমনি পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত অনেক অমিল আছে। কিন্তু তবু অ্যাজ এ হোল আমরা ওই এস ব্লকের এলিমেন্টস গুলো কি ধরনের হতে পারে, পি ব্লকের গুলো কি ধরনের হতে পারে, তাদের কি কি প্রপার্টিজ, সেইগুলো আমরা ডিসকাস করব। আবার ডি ব্লকেরও ঠিক একইভাবে আমরা ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা আসছি এস ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্টস গুলো কি হয়? এস ব্লক এলিমেন্টস গুলো সাধারণত মেটালিক। কারণ কি, এরা এস ব্লকের ক্ষেত্রে আমরা জানি এরা কোন গ্রুপের হয়। এস ব্লকের হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 থাকে আর গ্রুপ 2 থাকে। এস ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে গ্রুপ 1 এর হচ্ছে NS1, এদের হচ্ছে NS2। এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রুপ 1 এ কারা আছে? গ্রুপ 1 এ আমরা হাইড্রোজেনটা অবশ্যই আছে। হাইড্রোজেনের নিচে যায় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো আছে। গ্রুপ 2 তে আছে কারা? বেরিলিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এইগুলো আছে। আর ল্যান্থানাম আছে। তারপর আর এইটুকু শুধু আমরা বুঝি। তাহলে এই যে গ্রুপ 1 এ লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এইটুকু যদি বলি আমরা, এখন এতে জেনারেল প্রপার্টিজ হচ্ছে কি, এতে NS1 বা NS2 মানে s অরবিটালে একটা বা দুটো ইলেকট্রন আছে। এখন একটা ইলেকট্রন থাকলে কি হয়, এরা সহজে ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চায়। যেমন লিথিয়াম, আমরা যদি হাইড্রোজেনটাকে বাদ দিয়ে আমরা বলবো, কারণ হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে একটা এমন এলিমেন্ট যেটা গ্রুপ 1 এও যেমন আছে তেমনি গ্রুপ 17 এও থাকতে পারে। যখন ওই মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন, তা হাইড্রোজেনের পজিশন নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, ওখানে গ্রুপ 1 এ রাখবেন না গ্রুপ 17 এ রাখবেন। কারণ গ্রুপ 1 এর এলিমেন্টের সঙ্গে কিছু যেমন সিমিলারিটি আছে, গ্রুপ 17 এর সঙ্গে তেমনি কিছু সিমিলারিটি আছে, এবং দুটোতে কিছু না কিছু আবার ডিসিমিলারিটিও আছে। তো যাই হোক, আলটিমেটলি হাইড্রোজেনটাকে গ্রুপ 1 এ রাখা আছে, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে অন্য এলিমেন্টগুলোর সিমিলারিটির সঙ্গে ডিসিমিলারিটিও আছে। তো আমরা জেনারেলি এই এলিমেন্টগুলো অর্থাৎ লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম, ফ্রান্সিয়াম বা বেরিলিয়াম থেকে বেরিয়াম, এদের মধ্যে আমরা দেখবো প্রপার্টি কি ধরনের মিল পাবো। যেমন লিথিয়াম, এলআই এর ক্ষেত্রে আমরা জানি কি লিথিয়াম 3 মানে 1s2 2s1। লিথিয়াম যদি 2s1 হয় তাহলে সোডিয়াম হবে 3s1, তা পটাশিয়াম হবে 4s1, রুবিডিয়াম হবে 5s1, আর সিজিয়াম হবে 6s1। আমরা এইগুলো তাহলে সবার কি আছে, সবার গ্রুপ 1 মানে সবার লাস্ট সেলে একটা ইলেকট্রন থাকবে, তার মানে এটা সবার s ইলেকট্রন একটাই। তার মানে কি, এদের ভেতরে যা থাকবে, যেমন লিথিয়ামের 1s2 2s1, 1s2 মানে হিলিয়ামের মতো। দ্যাট মিন্স এই ইলেকট্রনটা যদি ওরা রিলিজ করে দেয়, ছেড়ে দেয়, তাহলে ভেতরে একটা পুরোপুরি ভর্তি সেল, ফিল্ড সেল, যে কারণে সেটা হচ্ছে কি ইনার্ট গ্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ওদের ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে থাকবে। তাই এরা চায় সবসময় একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে। যেমন লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, Li প্লাস তৈরি করতে চাইবে, এমনি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস তৈরি করতে। এই গ্রুপের সবাই কে একটা ইলেকট্রন ছেড়ে K প্লাস তৈরি করবে। এইগুলো এদের ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন হবে। তাই এরা ভেরি হাই ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক মৌল। ইলেকট্রোপজিটিভিটি যত উপর থেকে নিচে যাব তত কি হয়, এদের সাইজ গুলো তত বাড়ে। এই যে 3s 2s1 3s1 4s1 5 একটা করে অরবিট বেড়ে যাচ্ছে। তাই যত বেশি নিচে যাওয়া যায় ইলেকট্রোপজিটিভিটি তত বাড়তে থাকে, ফলে তত সহজে ক্যাটায়ন তৈরি করার যে টেন্ডেন্সি তত বেশি হয়। তাহলে কি হলো, এটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 2 একই রকম ভাবে আমরা পাবো বেরিলিয়ামে যেমন 4 মানে 1s2 2s2, ম্যাগনেসিয়ামে আমরা পাবো এটা 3s2, ক্যালসিয়ামে পাবো 4s2। তাহলে এদের সবাই s2, s এ দুটো ইলেকট্রন, এই দুটো যদি ছেড়ে দেয়
তাহলে ভেতরে হচ্ছে ভর্তি সেল, তার মানে সেটা হচ্ছে ইনার ক্যাসিনো। তাই এরাও কি করবে, দুটো করে ইলেকট্রন ছেড়ে দেবে। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg2+ করবে, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Ca2+ তৈরি করবে, এরকম ক্যাটায়ন তৈরি করবে। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এরা সব ইলেকট্রোপজিটিভ, আর কি এরা ইলেকট্রন রিলিজ করে, তার জন্য করে ক্যাটায়ন তৈরি করে। আর ক্যাটায়ন তৈরি করে ইলেকট্রন রিলিজ করে, তাই এরা কি করবে, সেই ইলেকট্রনটা অন্য কাউকে ডোনেট করতে পারছে, মানে দিতে পারছে, কেউ অ্যাকসেপ্ট করতে পারছে। ফলে কি এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট, এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট। কারণ আমরা জানি কি, বা বিজারক পদার্থ, বিজারক পদার্থ হয় এরা, অর্থাৎ রিডিউসিং এজেন্ট, কারণ এরা ইলেকট্রন রিলিজ করে, ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, নিজে অক্সিডাইজ হচ্ছে, নিজে অক্সিডাইজ, ইলেকট্রন ছেড়ে দিলে আমরা জানি কি অক্সিডেশন, অর্থাৎ নিজের অক্সিডেশন হচ্ছে, কিন্তু ওর কেউ ইলেকট্রনটা নিচ্ছে, ফলে তার সে রিডিউস হচ্ছে। তাই এরা হচ্ছে ভালো রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। তাহলে এই দুটো হচ্ছে খুব কমন প্রপার্টি এস ব্লকের, এই দুটো গ্রুপের। আর একটা হচ্ছে কি, এস ব্লকের এলিমেন্টগুলোর আর একটা খুব ভালো প্রপার্টি আছে, এদের হচ্ছে ফ্লেম টেস্ট করা হয়। এই যে আমরা যখন প্র্যাকটিক্যালে এই গ্রুপগুলোর একটা ফ্লেম টেস্ট করে একটা টেস্ট করা হয়, সেই ফ্লেম টেস্টটা কি, এটা একটু আমি বলি। ফ্লেম টেস্ট হচ্ছে একটা প্লাটিনাম ওয়্যারের মধ্যে এদের কম্পাউন্ডগুলোকে নিয়ে ফ্লেমের মধ্যে ধরা হয়। ফ্লেমের মধ্যে ধরলে কি হবে, কিছু কালার দেখা যায়। এটা হচ্ছে ফ্লেম টেস্ট। এই ফ্লেম টেস্ট তাহলে কি করা হয়, একটা প্লাটিনাম ওয়্যারের মধ্যে ওই কম্পাউন্ডটাকে নিয়ে ফ্লেমের মধ্যে ধরলে কিছু কালার দেখা যায়। সেই কালারটাই ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো সেইগুলো হচ্ছে তাদের ফ্লেম টেস্ট করে এরকম আইডিয়া করা হয় যে কোন এলিমেন্টটা আছে বা কোন এলিমেন্টের আয়নটা আছে, সেইটা বলা হয়। দেখা যায় কি যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এদের ক্ষেত্রে সাধারণত কোনো ফ্লেম টেস্টে কালার আমরা পাই না, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পাওয়া যায় না। আবার ওদিকে লিথিয়ামের ক্ষেত্রেও আমরা সেরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স কালার পাবো না। তাহলে কাদের ক্ষেত্রে পাবো না, লিথিয়ামের ক্ষেত্রে পাবো না, এলআই এর ক্ষেত্রে বা বেরিলিয়ামের ক্ষেত্রে বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সেরকম ক্যারেক্টারিস্টিক্স কালার আমরা পাই না। তার কারণটা কি, এদের বলা হচ্ছে যে আয়নাইজেশন পটেনশিয়াল ভ্যালুটা রিলেটিভলি বেশি, যে কারণে ইলেকট্রনের ট্রানজিশন হয়। অর্থাৎ ইলেকট্রন ট্রানজিশন ব্যাপারটা কি, ফ্লেম টেস্টে কালারটা কেন হয় আগে একটু বলি। ফ্লেম টেস্টে কালার হচ্ছে যে কোনো এই এলিমেন্টগুলো একটা M প্লাস বা M2 or M2 প্লাস, মানে গ্রুপ 1 বা গ্রুপ 2 মেটালগুলোকে এরকম ভাবে লিখতে পারি। এখন যখন ফ্লেমের মধ্যে ধরা হয়, এই ফ্লেমের মধ্যে কোনো একটা প্লাটিনাম ওয়্যার নিয়ে, প্লাটিনাম ওয়্যারের মধ্যে এদের সল্টকে ধরে নিয়ে যদি এখানে ধরা হয়, তাহলে একটা কিছু কালার দেখা যাবে। কালারটা কিভাবে হয়, এই M প্লাস মানে মেটাল আয়নটা কি করে, এই ফ্লেমের মধ্যে প্রচুর ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা নিয়ে মেটাল এলিমেন্টাল স্টেট বা অ্যাটমিক স্টেটে চলে আসে। এখন এই অ্যাটমিক স্টেটে আসার পর কি হয়, আমরা জানি কি অ্যাটমের যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনটা মানে একটা বা দুটো হবে, কারণ গ্রুপ 1 এর ক্ষেত্রে একটা, গ্রুপ 2 এর ক্ষেত্রে দুটো থাকে। সেই ইলেকট্রনটা লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি লেভেলে উঠে যায়। সেখান থেকে যখন নিচে নেমে আসে, তাহলে এটা হচ্ছে লোয়ার এনার্জি, আর এটা হচ্ছে হায়ার এনার্জি। তাহলে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে উঠে আবার নিচে নেমে আসে, তখনই এখান থেকে কিছু এনার্জি এমিট করে, কিছু এনার্জি ছেড়ে দেয়। যে এনার্জিটা ছেড়ে দেয় সেটা যদি ভিজিবল রিজিয়নের মধ্যে হয়, তাহলে আমরা তার কালার দেখতে পাই। সাধারণভাবে এখানকার এলিমেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় কি, যে বেশিরভাগের ক্ষেত্রে এই জিনিসটা হয়, অর্থাৎ ফ্লেম থেকে ইলেকট্রন নিয়ে মেটাল অ্যাটমে কনভার্ট হয়ে যায়, রিডিউস হয়ে। সেই মেটাল অ্যাটমের মধ্যে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রন, সেটা তখন লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে চলে যায় এই ফ্লেম থেকে এনার্জি নিয়ে। আবার নিজের জায়গায় যখন ফিরে আসে, তখন ওখান থেকে এনার্জি এমিট করে, বা সেই যে সেই লাইটটা তখন যদি ভিজিবল রেঞ্জের মধ্যে থাকে, মানে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম এর মধ্যে থাকলে, তখন আমরা সেই কালারটা দেখতে পাই। এখন দেখা যায় কিছু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম এদের ক্ষেত্রে কি হয়, এদের এই আয়নাইজেশন পটেনশিয়াল ভ্যালুটা খুব বেশি, মানে ওরকম ইলেকট্রন ওরকম ভাবে ছাড়তে পারে না, নিতেও কতটা সহজে পারে না।
রিলেটিভলি অন্য এলিমেন্টগুলোর থেকে। ফলে এটা হায়ার এনার্জি ট্রানজিশন, মানে এই এনার্জির গ্যাপটা এর ক্ষেত্রে অনেক বেশি, আরো বড়, আরো অনেক দূরে আছে, যে কারণে এখান থেকে ইলেকট্রনটা এখানে আর আসতে পারে না। আর মানে আসতে গেলে যে এনার্জিকে অ্যাবজর্ব করতে হবে সেই এনার্জিটা এই ফ্লেমের মধ্যে থেকে পায় না। ফলে ইলেকট্রনটা এখানে না আসতে পারলে কি হবে, এখান থেকে তাহলে ব্যাক করার ব্যাপারটাও আর থাকছে না, ব্যাক করতেও পারছে না, তার ফলে ওখান থেকে আমরা কোনো রেডিয়েশন হয় না, তার মানে ওদের কোনো কালার আমরা দেখতে পাই না। এখন যাদের ক্ষেত্রে তাহলে হয় তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে এবং তাদের ক্ষেত্রে এনার্জি ডিফারেন্সটা কম লোয়ার এনার্জি এবং হায়ার এনার্জির মধ্যে, এবং সেই এনার্জি যখন উপর থেকে নিচে নামছে সেটা ভিজিবল রেঞ্জের মধ্যে থাকছে, তার ফলে তাদের আমরা কালার দেখতে পাচ্ছি। এখন এই কালার ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, কাদের ক্ষেত্রে কিরকম হয় আমি মোটামুটি কয়েকটা আমরা বলতে পারি। যেমন সোডিয়াম Na, সোডিয়ামের ক্ষেত্রে হয় এটা গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো, সোডিয়ামের হচ্ছে গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ এটা বলা হয়, গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ এটা বলা যেতে পারে। পটাশিয়ামের ক্ষেত্রে হয় কি ভায়োলেট, পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে ভায়োলেট কালার, পটাশিয়ামের ক্ষেত্রে ভায়োলেট কালার। ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্রিক রেড, ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্রিক রেড, ইটের মতো লাল, একদম লাল রঙের ফ্লেম হবে, সেটাকে বলা হচ্ছে ব্রিক রেড। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা এটা পাই। আর হচ্ছে স্ট্রনসিয়ামের ক্ষেত্রে ক্রিমসন, স্ট্রনসিয়ামের ক্ষেত্রে ক্রিমসন কালার, লালের মতোই হবে, এটাকে বলে ক্রিমসন কালার, আমরা স্ট্রনসিয়ামের ক্ষেত্রে পাই। আর হচ্ছে বেরিয়ামের ক্ষেত্রে হচ্ছে বেরিয়ামে অ্যাপেল গ্রিন বলে, অ্যাপেল গ্রিন। কপারের হচ্ছে গ্রিন, এগুলো হয়, কপারের যেমন গ্রিন কালার পায়, এগুলো যদিও বেরিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাপেল গ্রিন বলে এটাকে, অ্যাপেল গ্রিন মানে ইয়েলোইশ গ্রিন, অ্যাপেল গ্রিন এইগুলো হয়। কপারের পাই, কপারটা অবশ্য ট্রানজিশন এলিমেন্ট, সেটা এখানে নয়, তার ফ্লেম টেস্টে এসে কপারের পাই, ওটা স্টার দেওয়া। যাক আমরা এখন যেহেতু এস ব্লকের বলছি তাহলে কপারটা আমরা লিখছি না, তাহলে এই এলিমেন্টগুলো এস ব্লকের, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম সবই এখানকার, এদের কালার গুলো ক্যারেক্টারিস্টিক্স কালার। তাহলে সোডিয়ামের হচ্ছে গোল্ডেন ইয়েলো, পটাশিয়ামের হচ্ছে ভায়োলেট, ক্যালসিয়ামের ব্রিক রেড, স্ট্রনসিয়ামের ক্রিমসন, বেরিয়ামের অ্যাপেল গ্রিন। এই কালারগুলো দেখে ফ্লেমে তখন আমরা আইডিয়া করতে পারি যে এই এলিমেন্টটা আছে বা এই এলিমেন্টের আয়রনটা ওই সল্টের মধ্যে আছে, এইটা আমরা আইডিয়া করতে পারি। এটাই হচ্ছে ফ্লেম টেস্ট। এটা যে কোনো প্র্যাকটিক্যালের ড্রাই টেস্ট হিসাবে আমরা পাই, অর্থাৎ যে কোনো প্রিলিমিনারি টেস্ট বা ড্রাই টেস্ট করতে গেলে আমরা এই ফ্লেম টেস্টটা প্রথমেই আমরা করে থাকি। তো এই হচ্ছে এস ব্লকের ক্যারেক্টারিস্টিক্স বললাম। এরপরে আমরা আসবো কি পি ব্লক। তাহলে এস ব্লকে সবই হচ্ছে মেটাল, শুধুমাত্র হাইড্রোজেনটা নন মেটাল, বাকি সবাই মেটাল। এবং এরা এদের প্রপার্টি মেন দু তিনটে বললাম, আরো অনেক প্রপার্টি পরে আমরা পড়বো। তাহলে এরা হচ্ছে নাম্বার 1 হচ্ছে মেটালিক ক্যারেক্টার এদের, অর্থাৎ মেটাল, হাইলি ইলেকট্রোপজিটিভ, এরা হচ্ছে খুব ভেরি গুড রিডিউসিং এজেন্ট। আর একটা হচ্ছে এদের ফ্লেম কালার, ডিস্টিংক্ট ফ্লেম কালার আছে, এক একজনের এক এক ধরনের কালার, সেইগুলো দেখে আমরা তাদের আইডেন্টিফাই করতে পারি। তেমনি পি ব্লকের ক্ষেত্রে কি হবে, পি ব্লকের এলিমেন্ট এখানে সব রকম থাকে, মেটাল থাকে, নন মেটাল থাকে, আবার মেটালয়েড থাকে। মেটালয়েড মানে এটাকে বলে ধাতু কল্প, অর্থাৎ এটা ধাতু, অধাতু আর হচ্ছে ধাতু কল্প, তিন রকমই থাকে এখানে। পি ব্লক ওরা গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত ধাতু, অধাতু, ধাতু কল্প। আর কি ইনার্ট গ্যাস থাকে, ইনার্ট গ্যাসও থাকে এখানে, নিষ্ক্রিয় গ্যাসও এখানে থাকে। তাহলে এই চার ধরনের এখানে আমরা এলিমেন্ট পাবো। পি ব্লকগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি, যত মেনলি হচ্ছে তারা নন মেটাল বা অধাতু, মেনলি যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে প্রত্যেকটা গ্রুপে দেখা যাবে কি তাদের মেটালিক প্রপার্টি বাড়ছে। তো এদের মধ্যে যেমন মেটালয়েড আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, এরা হচ্ছে মেটালয়েড, সিলিকন হতে পারে, এরা হচ্ছে সব মেটালয়েড। আর বাকি নিচের দিকে যারা থাকে তারা সাধারণত মেটাল হয়। তাহলে এইগুলো এদের কালার সাধারণত
কালার, কিছু কিছু কালার কম্পাউন্ড তৈরি করে, আবার কিছু কালারলেস, বেশিরভাগই কালারলেস হয়। এছাড়া এদের মেটালিক, এদের যে বন্ডিংগুলো হয় সাধারণত সব এগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, এরা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। আর গ্রুপ এস ব্লকেরগুলো সাধারণত আয়নিক বন্ড তৈরি করে। এই হচ্ছে পি ব্লকের কিছু ক্যারেক্টারিস্টিক্স, এরকমভাবে আমরা দেখে নেব। তাহলে সাধারণত এরা অধাতু বা নন মেটাল হয়। নেক্সট হচ্ছে ডি ব্লক। ডি ব্লকের ক্ষেত্রে কি হয়? ডি ব্লকের হচ্ছে এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের, ডি ব্লক হচ্ছে আমরা জানি কোথা থেকে আছে, এটা গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন n-1d 0 n-1d 1 to 10 1 to 10 আর ns 1 to 2। এই হচ্ছে ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন। আর এই ডি ব্লক এলিমেন্ট গুলোকে কি বলে? এদেরকে বলে ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট বলে। এই ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে? ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে তারা যাদের এরকম ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, অর্থাৎ ডি অরবিটালটা ফুলফিল নয়, সেরকম এলিমেন্ট গুলোকে ট্রানজিশন এলিমেন্ট বলে। এবং ট্রানজিশন এলিমেন্টে কি শুধুমাত্র এলিমেন্ট বলে নয়, তাহলে কাদের ক্ষেত্রে হয়? ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে কোনো এলিমেন্টের হতে পারে, অথবা তার স্টেবল অক্সিডেশন স্টেটে যদি ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে তাদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র জিঙ্ক, যেটা জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, এই গ্রুপটাই, যেখানে গ্রুপ 12 এ আছে ওরা, এদের হচ্ছে কি, এই জিঙ্কের হচ্ছে 3d10, বোথ Zn যেমন 4s2 3d10 আর Zn2+ যখন হয় তখন হচ্ছে 3d10। ফলে দুটো ক্ষেত্রেই আমরা ডিটা ফিল্ড দেখি, তাই এরা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট নয়। তাহলে গ্রুপ 12 এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি সবগুলো ক্ষেত্রে আমরা দেখবো এরা ট্রানজিশন এলিমেন্ট, কারণ আইদার এদের অ্যাটমিক স্টেটে অর স্টেবল অক্সিডেশন স্টেট, মানে +2 অক্সিডেশন স্টেটে এদের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। আর কি ট্রানজিশন এলিমেন্ট হয় এগুলো বললাম। নাম্বার 2 হচ্ছে এরা কালার্ড কম্পাউন্ড তৈরি করে। কালার্ড কম্পাউন্ড বা কমপ্লেক্স কালার্ড কম্পাউন্ড তৈরি করে এরা, বা কমপ্লেক্স কম্পাউন্ড বলে। কমপ্লেক্স মানে জটিল যৌগ তৈরি করে, মানে এরা কোঅর্ডিনেট, যেহেতু ডি অরবিটালটা ফাঁকা থাকে, ভ্যাকেন্ট থাকে, তাই অনেক যারা ইলেকট্রন ডোনেট করতে পারে এরকম কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়। তাহলে এই কালার কম্পাউন্ড তৈরি করে। এখানে কালার কম্পাউন্ড কি কারণে হয়? কারণ এখানে ডি অরবিটালটা ফাঁকা থাকে, তাই ইলেকট্রনের ডিডি ট্রানজিশনের জন্য কালার হয়, মানে ডি অরবিটাল থেকে ডি অরবিটালের মধ্যে ইলেকট্রনের ট্রানজিশন হয়। এই কালার হচ্ছে এই কারণে। একদম প্রত্যেকেরই দেখা যাবে খুব সুন্দর সুন্দর কালার এদের কম্পাউন্ডের হয়। এটা একটা ডি ব্লক এলিমেন্টের বা ট্রানজিশন এলিমেন্টের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। তাহলে এরা কালার হবে। আর কি, এরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে। কোঅর্ডিনেশন মানে জটিল যৌগ তৈরি করে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এছাড়া এরা কি হয়? এরা সাধারণত প্যারাম্যাগনেটিক হয়। প্যারাম্যাগনেটিক এর আগে তোমরা পড়েছো। প্যারাম্যাগনেটিক তার কারণ কি? এদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এই আনপেয়ার্ড ইলেকট্রন একটা বা তার বেশি প্রত্যেকেরই থাকে, কারণ এরা ডি অরবিটালটা পার্সিয়ালি ফিল্ড বা ভ্যাকেন্ট বা ফাঁকা থাকে। তাহলে পার্সিয়ালি ফিল্ড থাকে মানে কি, সেখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে কিছু না কিছু, সেই কারণে এরা সাধারণত প্যারাম্যাগনেটিক হয়। তাহলে এইগুলো হচ্ছে এদের কমন ক্যারেক্টারিস্টিক্স। এগুলো হচ্ছে ডি ব্লকের। তো আমরা এই তিনটে গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স বললাম, এইগুলো বই থেকে আরো ডিটেইলে পড়তে হবে। আর এই প্রপার্টিগুলো আরো ভালোভাবে আমরা পিরিয়ডিক প্রপার্টি পড়বো। যখন পিরিয়ডিক প্রপার্টি পড়ার সময় আরো ডিটেইলে প্রত্যেকটা গ্রুপের বিভিন্ন প্রপার্টি কিভাবে চেঞ্জ হয় বা প্রত্যেকটা পিরিয়ডে কিভাবে চেঞ্জ হয়, সেগুলো আমরা তখন ডিসকাস করবো। আজকে এইটুকুই থাকুক। এটা থেকে তোমরা নিশ্চয়ই আইডিয়া পাবে যে কিভাবে আমরা এইগুলোর প্রপার্টি সম্পর্কে ধারণা করতে পারি। ধন্যবাদ।